সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য ডিএনএ আলোচনা করছি। ডিএনএ এর আলোচ্য বিষয় হলো ১. ডিএনএ এর সংজ্ঞা, ২. ডিএনএ এর রাসায়নিক গঠন, ৩. ডিএনএ এর ভৌত গঠন, ৪. ডিএনএ এর জৈবিক তাৎপর্য বা জৈবিক গুরুত্ব, ৫. ডিএনএ এর রেপ্লিকেশন, ৬. ডিএনএ এর প্রুফ রিডিং, ৭. ডিএনএ এর স্যারগাপ নীতিমালা এবং ৮. ডিএনএ এর কাজ বা গুরুত্ব। ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডকে সংক্ষেপে ডিএনএ বলে। একে বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক বলা হয়। এটি ডিএনএ, ইহাই বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। এটি ক্রোমোজোম। ক্রোমোজোমের এই ক্ষুদ্রতম অংশই হলো ডিএনএ, কারণ ক্রোমোজোমের ভিতরেই ডিএনএ থাকে। ক্রোমোজোমের ক্ষুদ্রতম অংশ হলো ডিএনএ। ডিএনএ স্বপ্রজননক্ষম, বংশগত বৈশিষ্ট্যাবলী স্থানান্তর করে এবং জীবের প্রকরণ, মিউটেশন ও বিবর্তন ঘটায়। অর্থাৎ ক্রোমোজোমের ক্ষুদ্রতম অংশ যা স্বপ্রজননক্ষম, বংশগত বৈশিষ্ট্যাবলী স্থানান্তর করে এবং জীবের প্রকরণ, মিউটেশন ও বিবর্তন ঘটায়, তাকে ডিএনএ বলে। ডিএনএ হলো জীবনের আণবিক ভিত্তি। ডিএনএ হলো জীবনের ভিত্তি বা আণবিক ভিত্তি। ডিএনএ ছাড়া কখনোই জীবন কল্পনা করা যায় না, কারণ ডিএনএর মাধ্যমেই বংশগত বৈশিষ্ট্যাবলী স্থানান্তরিত হয়। জীবের প্রায় 90% ক্রোমোজোমে ডিএনএ থাকে, আর 10% ক্রোমোজোমে ডিএনএ থাকে না। এটি একটি ক্রোমোজোম। ক্রোমোজোমের এই ক্ষুদ্র অংশগুলোকেই বলা হয় ডিএনএ। এই ক্রোমোজোমে ডিএনএ আছে। এই একটি ক্রোমোজোম, এই ক্রোমোজোমে ডিএনএ নাই। এরূপ ক্রোমোজোমের সংখ্যা 10%। ডিএনএ এর গাঠনিক একক হলো নিউক্লিওটাইড, অর্থাৎ নিউক্লিওটাইড দ্বারাই ডিএনএ গঠিত হয়। লক্ষ লক্ষ নিউক্লিওটাইড দ্বারা ডিএনএ গঠিত হয়। এটি একটি ডিএনএ। এই ডিএনএটি লক্ষ লক্ষ নিউক্লিওটাইড দ্বারা গঠিত। ডিএনএ অণুতে দুই ধরনের নিউক্লিওটাইড রয়েছে: অর্থবহ এবং অর্থহীন নিউক্লিওটাইড। অর্থবহ অংশকে এক্সন এবং অর্থহীন অংশকে ইন্ট্রন বলে। এটি একটি ডিএনএ। এতে দুই ধরনের নিউক্লিওটাইড দেখতে পাচ্ছি, ইন্ট্রন এবং এক্সন। ইন্ট্রন হলো অর্থহীন। ইহা অর্থ বহন করে না, ইহা প্রোটিন তৈরিতে ভূমিকা পালন করে না, জীবের দেহ গঠনে কোনো ভূমিকা পালন করে না। অ্যাকশন, ইহা অর্থ বহন করে, ইহা প্রোটিন তৈরিতে ভূমিকা পালন করে, ইহা জীবের দেহ গঠনে ভূমিকা পালন করে। আদিকোষ, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টে বৃত্তাকার ডিএনএ থাকে। প্রকৃত কোষে সাধারণত সূত্রাকার ডিএনএ থাকে, আর এই আদিকোষ, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে বৃত্তাকার ডিএনএ থাকে। এটি একটি বৃত্তাকার ডিএনএ। এই ডিএনএ গুলো এখানে থাকে। তবে এই ডিএনএ দ্বিসূত্রক ডিএনএ।
ডিএনএ এর পরিমাণ পিকোগ্রাম দ্বারা প্রকাশ করা হয়। 1 পিকোগ্রাম সমান 10⁻⁻12 গ্রাম। তাহলে ডিএনএ পরিমাপ করা হয় পরিমাণ করা হয় পিকোগ্রাম দ্বারা, ডিএনএ প্রকাশ করা হয় পিকোগ্রাম দ্বারা। 1 পিকোগ্রাম সমান 10⁻12 গ্রাম, এটুক মনে রাখতে হবে। ডিএনএ এর আণবিক ওজন 10⁶ থেকে 10⁹ ডাল্টন। এটি একটি ডাল্টন। ডিএনএ এর ওজন এরকম 10⁶ ডাল্টন থেকে 10⁹ ডাল্টন। মানুষের ডিপ্লয়েড কোষে 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে। তাহলে আমাদের প্রতিটি ডিপ্লয়েড কোষে 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 গ্রাম ডিএনএ থাকে। প্রতিটি কোষে থাকে 5 থেকে 6 পিকোগ্রাম। সেই হিসাব অনুযায়ী আমাদের সমস্ত কোষ বা আমাদের সমস্ত দেহে 100 গ্রাম ডিএনএ থাকে। জার্মান রসায়নবিদ রবার্ট ফুলজিন 1914 সালে ডিএনএ এর ফুলজিন স্টেইন নামক রঞ্জক পদ্ধতি উদ্ভাবন করেন। অর্থাৎ ডিএনএ এর রঙিন কিভাবে রঙিন হয় বা রং ধারণ করে সেই পদ্ধতিটি উদ্ভাবন করেন হলো ফুলজিন। 1950 সালে মাউরিস উইলকিন্স এবং রোসালিন্ড ফ্রাঙ্কলিন এক্স-রে ক্রিস্টালগ্রাফি দ্বারা ডিএনএ এর আন্তঃঅণুর দূরত্ব 2.0 ন্যানোমিটার, 0.34 ন্যানোমিটার ও 3.4 ন্যানোমিটার দেখতে পান। তারা এক্স-রে ক্রিস্টালগ্রাফি পরীক্ষার মাধ্যমে ডিএনএ অণুর যে দূরত্ব, আন্তঃদূরত্ব, সেটা তারা দেখতে পান এবং এই দূরত্ব একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্ব 2 ন্যানোমিটার, 0.34 ন্যানোমিটার, 3.4 ন্যানোমিটার দেখতে পান। ডিএনএ এর রাসায়নিক গঠন। ডিএনএ অণু 3টি রাসায়নিক উপাদান দ্বারা গঠিত। 1 নাইট্রোজেন ক্ষারক, 2 পেন্টোজ সুগার এবং 3 ফসফরিক অ্যাসিড। 1 থেকে 3 পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করছি। 1 নাইট্রোজেন ক্ষারক। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা এই ক্ষারক গঠিত হয়। ক্ষারক গঠনকারী যৌগগুলো রিং গঠন করে। রিং এর উপর ভিত্তি করে নাইট্রোজেন ক্ষারককে 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 পিউরিন ক্ষারক, 2 পাইরিমিডিন ক্ষারক। 1 পিউরিন ক্ষারক 2 চক্র বা 2 রিং বিশিষ্ট নাইট্রোজেন ক্ষারককে পিউরিন বলে। এর সাধারণ সংকেত C5H4N4। ইহা 2টি রাসায়নিক উপাদান দ্বারা গঠিত, অ্যাডেনিন ও গুয়ানিন। এটি 1-2 রিং বা 2 চক্র বিশিষ্ট নাইট্রোজেন ক্ষারক, একে পিউরিন বলে। এই পিউরিন 2টি উপাদান দ্বারা গঠিত, অ্যাডেনিন ও গুয়ানিন। অ্যাডেনিন, এটি অ্যাডেনিন উপাদান। এটি অ্যাডেনিনের গাঠনিক সংকেত 2 চক্র বা 2 রিং বিশিষ্ট, 1 রিং, 2 রিং। অ্যাডিনো অর্থ গ্ল্যান্ড বা গ্রন্থি থেকে অ্যাডেনিন শব্দটির উৎপত্তি। অ্যাডেনিন এর নামকরণ করা হয়েছে থাইমাস থেকে। থাইমাস গ্রন্থি থেকে এদের পৃথক করা হয়েছিল বলে এরূপ নামকরণ করা হয়েছে। একে এ দ্বারা চিহ্নিত করা হয়। অ্যাডিনো থেকে অ্যাডেনিন শব্দটি এসেছে। অ্যাডিনো বা অ্যাডেনিন হলো গ্রন্থি বা গ্ল্যান্ড। থাইমাস গ্রন্থি থেকে এদের পৃথক করা হয়েছিল, তাই সেই গ্রন্থি অনুযায়ী একে বলা হয় অ্যাডেনিন। গুয়ানিন, এটা গুয়ানিন উপাদান।
এটি গুয়ানিনের গাঠনিক সংকেত 2 রিং বিশিষ্ট বা 2 চক্র বিশিষ্ট গুয়ানিন। গুয়ানো অর্থ বাদুড়ের পরন্ত মল। গুয়ানো শব্দ থেকে গুয়ানিন শব্দটির উৎপত্তি। একে জি দ্বারা প্রকাশ করা হয় বা জি দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ গুয়ানো থেকেই গুয়ানিন। গুয়ানো বা গুয়ানিনের অর্থ হলো বাদুড়ের পরন্ত মল। পাইরিমিডিন ক্ষারক। পিউরিন ক্ষারকের পর এখন আলোচনা করছি পাইরিমিডিন ক্ষারক। এক চক্র বিশিষ্ট নাইট্রোজেন ক্ষারককে পাইরিমিডিন বলে। এর সাধারণ সংকেত C4H4N2। ইহা 2টি রাসায়নিক উপাদান দ্বারা গঠিত, থাইমিন ও সাইটোসিন। এটি এক চক্র বা এক রিং বিশিষ্ট নাইট্রোজেন ক্ষারক। একে বলা হয় পাইরিমিডিন। পাইরিমিডিন 2টি উপাদান দ্বারা গঠিত, থাইমিন ও সাইটোসিন। থাইমিন, এটি থাইমিন উপাদান। এটি থাইমিনের গাঠনিক সংকেত এক চক্র বা এক রিং বিশিষ্ট। থাইমাস অর্থ গ্ল্যান্ড বা গ্রন্থি থেকে থাইমিন শব্দটির উৎপত্তি। থাইমিন এর নামকরণ করা হয়েছে থাইমাস থেকে। থাইমাস গ্রন্থি থেকে এদের পৃথক করা হয়েছিল বলে এরূপ নামকরণ করা হয়েছে। একে টি দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ থাইমাস থেকে থাইমিন শব্দটা এসেছে। থাইমাস বা থাইমিনের অর্থ হলো গ্রন্থি। থাইমাস গ্রন্থি থেকে থাইমিন পৃথক করা হয়েছিল বলেই সেই গ্রন্থির নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে থাইমিন। সাইটোসিন, এটি সাইটোসিন উপাদান। এটি সাইটোসিনের গাঠনিক সংকেত এক চক্র বা এক রিং বিশিষ্ট। সাইটো অর্থ সেল বা কোষ থেকে সাইটোসিন শব্দটির উৎপত্তি। সাইটো থেকে সাইটোসিন এর নামকরণ করা হয়েছে। একে সি দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ সাইটো থেকে সাইটোসিন এসেছে। সাইটো বা সাইটোসিন এর অর্থ হলো সেল বা কোষ। 2 পেন্টোজ সুগার। এতক্ষণ আলোচনা করলাম নাইট্রোজেন ক্ষারক, এখন আলোচনা করছি পেন্টোজ সুগার। পেন্টোজ অর্থ 5 কার্বন বিশিষ্ট সুগারকে পেন্টোজ সুগার বলে। ডিএনএ অণুতে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে। এটি পেন্টোজ সুগার। এটি পেন্টোজ সুগারের গাঠনিক সংকেত। এখানে 5 কার্বন বিশিষ্ট এই সুগারটি। এটি 1 নাম্বার কার্বন, এটি 2 নাম্বার কার্বন, এখানে 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, আর এইখানে 5 নাম্বার কার্বনটি বাইরে থাকে। এইটি 5 কার্বন বিশিষ্ট, তাই একে বলা হয় পেন্টোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগার হলো এক ধরনের মনোস্যাকারাইড। ডিঅক্সিরাইবোজ সুগারের 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে না বলে এরূপ নামকরণ করা হয়েছে। এটি পেন্টোজ সুগার, ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগার। 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। এর 2 নম্বর কার্বনে অক্সিজেন নাই। 1, 2 নম্বর কার্বনে কোনো অক্সিজেন নাই, তাই একে বলা হয়েছে ডিঅক্সিরাইবোজ সুগার। ডি অর্থ শূন্য, অক্সি অর্থ অক্সিজেন। তাহলে ডিঅক্সি শব্দের অর্থ হলো অক্সিজেন শূন্য বা অক্সিজেন নাই বা অক্সিজেন অনুপস্থিত। 2 নম্বর কার্বনে অক্সিজেন অনুপস্থিত থাকে, তাই একে বলা হয়েছে ডিঅক্সিরাইবোজ সুগার। 3 ফসফরিক অ্যাসিড। ডিএনএ এর একটি অন্যতম রাসায়নিক উপাদান হলো ফসফরিক অ্যাসিড। এর আণবিক সংকেত H3PO4। এতে একটি দ্বিযোজী অক্সিজেন পরমাণু এবং
3টি একযোজী হাইড্রক্সিল গ্রুপ রয়েছে। এটি অক্সিজেন পরমাণু, ইয়া দ্বিযোজী, 2টা যোজনী আছে। এটা হাইড্রক্সিল 3টি, 1 2 3টি হাইড্রক্সিল থাকে। হাইড্রক্সিলগুলোর প্রত্যেকেই একযোজী বা একযোজনী বিশিষ্ট। ডিএনএ এর ভৌত গঠন। 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ডিএনএ এর গঠন সম্পর্কে একটি মডেল প্রবর্তন করেন। একে ওয়াটসন ক্রিক মডেল বলে। এই মডেল প্রদানের জন্য 1963 সালে উইলকিন্স সহ তারা নোবেল পুরস্কার লাভ করেন। 1953 সালে তারা এই মডেলটি প্রকাশ করেন, ওয়াটসন ক্রিক মডেলটি প্রকাশ করেন। এর 10 বছর পর 1963 সালে তারা নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কার পেয়েছিলেন বিজ্ঞানী ওয়াটসন, ক্রিক এবং উইলকিন্স। ব্যাকটেরিওফাজ ছাড়া প্রায় সকল কোষেই দ্বিসূত্রক ডিএনএ থাকে। ওয়াটসন ক্রিক মডেল। ওয়াটসন ক্রিক মডেল বর্ণনা করছি। সর্বপ্রথমে আলোচনা করছি ওয়াটসন ও ক্রিক এর ডিএনএ মডেল চিন্তা ভাবনা। ওয়াটসন এবং ক্রিক ডিএনএ মডেল প্রস্তাবের আগে বা তৈরির আগে যেসব বিষয় চিন্তা ভাবনা করেছিলেন, যেসব বিষয় নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছিলেন বা যেসব বিষয় সম্পর্কে অবগত হয়েছিলেন, সেই বিষয়গুলো হলো ডিএনএ 1, ডিএনএ 4 প্রকার নিউক্লিওটাইড দ্বারা গঠিত। অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। এ বিষয়ে তারা অবগত হয়েছিলেন। 2, নিউক্লিওটাইডগুলোর রাসায়নিক গঠন জানা। তারা নিউক্লিওটাইডগুলোর রাসায়নিক গঠন সম্পর্কে অবগত হয়েছিলেন বা ভালো মতো জেনে নিয়েছিলেন। 3, ডিএনএ অম্লীয় হয় ফসফেট গ্রুপ উন্মুক্ত থাকবে। তারা চিন্তা ভাবনা করে নিয়েছিলেন যে ডিএনএ যেহেতু অম্লীয় বা অ্যাসিডীয়, তাই ফসফেট গ্রুপ অবশ্যই উন্মুক্ত রাখতে হবে। 4, চ্যারগাপ নীতিমালায় অ্যাডেনিন ও থাইমিন সমান এবং গুয়ানিন ও সাইটোসিন সমান। তারা চ্যারগাপ নীতিমালা থেকে অবগত হয়েছিলেন যে ডিএনএ অণুতে অ্যাডেনিন ও থাইমিন সমান থাকবে এবং গুয়ানিন ও সাইটোসিন সমান পরিমাণে থাকবে। 5, উইলকিন্স এবং ফ্রাঙ্কলিন এর এক্স-রে ক্রিস্টালগ্রাফি অনুযায়ী ডিএনএ এর আন্ত অণুর দূরত্ব 2.0 ন্যানোমিটার, 0.34 ন্যানোমিটার ও 3.4 ন্যানোমিটার। তারা উইলকিন্স এবং ফ্রাঙ্কলিনের এক্স-রে ক্রিস্টালগ্রাফি থেকে অবগত হয়েছিলেন ডিএনএ অণুর আন্ত অণুর দূরত্ব কত। 6, দুইটি পিউরিন বিপরীতমুখী হয়ে 2.0 ন্যানোমিটার দূরত্বে বসতে পারে না। দুইটি পাইরিমিডিন বিপরীতমুখী হয়ে 2.0 ন্যানোমিটার এর কম দূরত্বে বসতে পারে। তাই পিউরিন এবং পাইরিমিডিন বিপরীতমুখীভাবে বসলে দূরত্ব 2.0 ন্যানোমিটার হয়। অর্থাৎ তারা দেখতে পেয়েছিলেন যে দুইটি পিউরিন ক্ষারক যদি বিপরীতমুখীভাবে বসায় তাহলে দূরত্ব 2 ন্যানোমিটারের বেশি হয়ে যায়, 2 ন্যানোমিটারের মধ্যে বসতে পারে না। দুইটি পাইরিমিডিন ক্ষারক যদি বিপরীতমুখীভাবে বসানো যায় তাহলে 2 ন্যানোমিটারের কম দূরত্ব লাগে। কিন্তু পিউরিন আর পাইরিমিডিন যদি বিপরীতমুখীভাবে বসানো যায় তাহলে 2 ন্যানোমিটার হয়ে যায়, পুরোপুরি মিলে যায়। 7, অ্যাডেনিন ও থাইমিন দুইটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা এবং
গুয়ানিন ও সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়। তার এই বিষয়ে আগে থেকে অবগত ছিলেন যে অ্যাডেনিন ও গুয়ানিন 2টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয় এবং গুয়ানিন ও সাইটোসিন 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়। আর সূত্রক 2টি ভিন্ন রূপ কিন্তু সম্পূরক। অর্থাৎ তারা বুঝতে পেরেছিলেন যে ডিএনএ অণু যে 2টি সূত্র দ্বারা গঠিত, সূত্র 2টি একরূপ না, ভিন্ন রূপ কিন্তু পরস্পর সম্পূরক। ডিএনএ এর চিত্র অঙ্কন। চিত্র আঁকছি, দেখো। রেলিং আঁকা হলো, ডিএনএ রেলিং আঁকা হলো, আবার আঁকছি। এটা হলো রেলিং। এই রেলিং তৈরি হয় পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড দ্বারা বা ফসফেট দ্বারা। এর মাঝখানে যে সোপান বা ধাপ থাকবে সেগুলো নাইট্রোজেন ক্ষারক দ্বারা গঠিত। নাইট্রোজেন ক্ষারক বা সোপান বা ধাপ আঁকছি। এটা হলো ডিএনএ অণুর চিত্র। এ পাশে আর একটা রাসায়নিক চিত্র আঁকা যায়। এটা 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, অক্সিজেন ব্রিজ, এটা 5 কার্বন। এই হলো 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। আরেকটি পেন্টোজ সুগার আঁকালাম, আরেকটি পেন্টোজ সুগার আঁকাই, আরো একটি পেন্টোজ সুগার আঁকাই। এই পাশে এই পেন্টোজ সুগারটা যদি ঘুরিয়ে দেই, ঘুরিয়ে দিলে এই পাশে আরেকটা পেন্টোজ সুগার আঁকালাম, তার নিচে আরেকটা পেন্টোজ সুগার আঁকালাম, এরপর আরো একটি পেন্টোজ সুগার, আরেকটি পেন্টোজ সুগার। এখন এই পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন ক্ষারক যুক্ত করে দিব। এটা নাইট্রোজেন ক্ষারক, দুই পাশে দুটা যুক্ত হলো। পেন্টোজ সুগার, 1 অণু পেন্টোজ সুগার আর 1 অণু নাইট্রোজেন ক্ষারক দ্বারা গঠিত হয় নিউক্লিওসাইড। এটি একটি নিউক্লিওসাইড, এটি একটি নিউক্লিওসাইড। এখানে দুইটা লাগালে, দুইটা নাইট্রোজেন ক্ষারক লাগালে দুপাশে দুটি নিউক্লিওসাইড সাইড হয়ে যাবে। আরো দুটি নিউক্লিওসাইড হয়ে গেল দুপাশে। এখানেও নাইট্রোজেন ক্ষারক যুক্ত হলে নিউক্লিওসাইড হয়ে যাবে। 1 অণু পেন্টোজ সুগার 1 অণু নাইট্রোজেন ক্ষারকের সাথে যুক্ত হয়ে গঠন করে নিউক্লিওসাইড। এরপরে এই নিউক্লিওসাইডের সাথে যদি ফসফেট যুক্ত করা যায় তাহলে হয়ে যাবে নিউক্লিওটাইড। এই যে এখানে ফসফেট যুক্ত করে দিলাম, একটা নিউক্লিওটাইড। এখানে ফসফেট যুক্ত করে দিলে নিউক্লিওটাইড, এখানে ফসফেট যুক্ত করে দিলে নিউক্লিওটাইড, এখানে ফসফেট, এখানে আরেকটি ফসফেট, এখানে আরেকটি ফসফেট। এটা হলো ডিএনএ রেলিং, এটা হলো ডিএনএ রেলিং। এই পাশেরটাও ডিএনএ রেলিং, মাঝখানেরটা হলো সোপান বা ধাপ। এই রেলিং তৈরি হয়েছে পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড দ্বারা। পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড। আর এই ধাপ বা সোপানগুলা তৈরি হয়েছে নাইট্রোজেন ক্ষারক দ্বারা। ডিএনএ অণুর গঠন। 1. ডবল হেলিক্স। ডিএনএ অণুতে 2টি সূত্রক থাকে, একে দ্বিসূত্রক বা ডবল হেলিক্স বলে। সূত্র দুটির বিন্যাস পেঁচানো সিঁড়ির মতো। প্রতিটি হেলিক্স হলো একটি পলিনিউক্লিওটাইড। 2. বিপরীতমুখী সূত্র। ডিএনএ অণুর সূত্র দুটি পরস্পর বিপরীতমুখী হয়ে সমদূরত্বে পাশাপাশি অবস্থান করে। একটি 5 থেকে 3 কার্বনমুখী এবং অপরটি 3 থেকে 5 কার্বনমুখী। এই সূত্র দুটি একটি কাল্পনিক মধ্য অক্ষকে ঘিরে অবস্থান করে। 3. রেলিং। ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেট দ্বারা সিঁড়ির দুই দিকে রেলিং তৈরি হয়। ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেট পর্যায়ক্রমে সংযুক্ত হয়ে রেলিং দুটি তৈরি করে। 4. সোপান। সিঁড়ির মাঝখানে অনেকগুলো ধাপ থাকে, এই ধাপগুলোকে সোপান বলে। বিভিন্ন ধরনের নাইট্রোজেন ক্ষারক যুক্ত হয়ে এই সোপান তৈরি করে। তাহলে সোপান তৈরি হয় নাইট্রোজেন ক্ষারক দ্বারা। 5. হাইড্রোজেন বন্ধনী। নাইট্রোজেন ক্ষারকগুলো হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে।
অ্যাডেনিন থাইমিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা এবং সাইটোসিন গুয়ানিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। ডিএনএ অণুর প্রতি প্যাসে 25টি হাইড্রোজেন বন্ধনী থাকে। 4 কার্বনের সংযুক্তি। পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন ক্ষারক এবং 3 ও 5 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত থাকে। 7 ব্যাস। প্রতিটি ডিএনএ অণুর ডবল হেলিক্সের ব্যাস 20 অ্যাংস্ট্রম, তবে এই ব্যাস দৈর্ঘ্য অনুযায়ী ভিন্ন হতে পারে। 8 প্যাসের দৈর্ঘ্য। ডবল হেলিক্সের প্রতি প্যাসে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। এক জোড়া মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য 3.4 অ্যাংস্ট্রম, ফলে প্রতিটি প্যাসের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। 9 খাস। ডবল হেলিক্সের প্রতিটি ঘূর্ণয়নে 2টি খাস থাকে। একটি মুখ্য খাস 22 ন্যানোমিটার এবং অপরটি গৌণ খাস 12 ন্যানোমিটার। এই বর্ণনাগুলো চিত্র সহ ব্যাখ্যা করি, তাহলে খুব সহজে বুঝতে পারবে। 1 ডবল হেলিক্স। ডিএনএ অণুতে 2টি সূত্রক থাকে, একে দ্বিসূত্রক বা ডবল হেলিক্স বলে। সূত্র দুটির বিন্যাস পেঁচানো সিঁড়ির মতো। প্রতিটি হেলিক্স হলো একটি পলিনিউক্লিওটাইড। এই যে ডিএনএ অণু 2টি সূত্রক দ্বারা গঠিত, এ একটা সূত্রক, এ একটা সূত্রক। এই সূত্রক দুটি পেঁচানো সিঁড়ির মতো, পেঁচিয়ে গিয়েছে পেঁচানো সিঁড়ির মতো। এর একটা হেলিক্সকে বলা হয় পলিনিউক্লিওটাইড। এটা একটা পলিনিউক্লিওটাইড, এটা একটা পলিনিউক্লিওটাইড, 2টি পলিনিউক্লিওটাইড। 2 বিপরীতমুখী সূত্র। ডিএনএ অণুর সূত্র দুটি পরস্পর বিপরীতমুখী হয়ে সমদূরত্বে পাশাপাশি অবস্থান করে। একটি 5 থেকে 3 কার্বনমুখী এবং অপরটি 3 থেকে 5 কার্বনমুখী। এই সূত্র দুটি একটি কাল্পনিক মধ্য অক্ষকে ঘিরে অবস্থান করে। এটি 5 থেকে 3 প্রান্ত আর এটি 3 থেকে 5 প্রান্ত। কখনোই 5 প্রান্ত উপরের দিকে বা 3 প্রান্ত নিচের দিকে থাকে না। এটা একই রকম, এটা 5 থেকে 3 প্রান্ত, এটা 3 থেকে 5 প্রান্ত। এই প্রান্তকে 5 প্রান্ত বলা হয় কারণ এটা পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার কার্বন। 5 নাম্বার কার্বনটি বাইরের দিকে থাকে, তাই একে বলা হয় 5 কার্বন। ঠিক নিচের দিকে যদি যাই, এখানে 3 নাম্বার কার্বনটি বাইরের দিকে, তাই একে বলা হয় 3 কার্বন। এইখানে যদি আসি, এখানে 1 2 3 নম্বর কার্বনটি বাইরের দিকে, তাই একে বলা হয় 3 প্রান্ত। আর ঠিক নিচের দিকে 5 নম্বর কার্বনটি বাইরে, তাই একে বলা হয় 5 কার্বন। এই কারণে যদি একটি সূত্র 5 থেকে 3 কার্বন মুখী থাকে, অপর সূত্রটি তার বিপরীতমুখী হয়ে যায়, 3 থেকে 5 কার্বন মুখী হয়ে যাবে। 3 রেলিং। ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেট দ্বারা সিঁড়ির 2 দিকে রেলিং তৈরি হয়। ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেট পর্যায়ক্রমে সংযুক্ত হয়ে রেলিং দুটি তৈরি করে। এটা পেন্টোজ সুগার, ডিঅক্সি পেন্টোজ সুগার, এটি ফসফেট। পেন্টোজ সুগার, ফসফেট, পেন্টোজ সুগার, ফসফেট, পেন্টোজ সুগার। এইভাবে পেন্টোজ সুগার আর ফসফেট পর্যায়ক্রমে সংযুক্ত হয়ে এই রেলিং তৈরি করেছে। এই পাশে একটা রেলিং এবং এই পাশে আরেকটা রেলিং, 2 পাশে 2টি রেলিং তৈরি হয়েছে। 4 সোপান। সিঁড়ির মাঝখানে অনেকগুলো ধাপ থাকে, এই ধাপগুলোকে সোপান বলে। বিভিন্ন ধরনের নাইট্রোজেন ক্ষারক যুক্ত হয়ে এই সোপান তৈরি করে। এই যে সিঁড়ির মাঝখানের এই ধাপগুলোকে সোপান বলে। এই যে ধাপ, সোপান শব্দের অর্থ হলো মই। এই ধাপগুলোকে বলা হয় সোপান। ধাপগুলা তৈরি হয়েছে নাইট্রোজেন ক্ষারক দ্বারা। এই যে নাইট্রোজেন ক্ষারক, এখানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন আছে। এই নাইট্রোজেন ক্ষারক দ্বারা এই ধাপগুলো তৈরি হয়েছে, এগুলোর নামই সোপান। 5 হাইড্রোজেন বন্ধনী। নাইট্রোজেন ক্ষারকগুলো হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। অ্যাডেনিন থাইমিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা
এবং সাইটোসিন গুয়ানিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। এই যে দেখো, অ্যাডেনিন থাইমিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধনী দ্বারা, অথবা থাইমিন অ্যাডেনিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধনী দ্বারা, এবং গুয়ানিন সাইটোসিনের সাথে, অথবা সাইটোসিন গুয়ানিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। এখানে 3টে হাইড্রোজেন বন্ধনী আছে, 1 2 3, 3টে হাইড্রোজেন বন্ধনী। হাইড্রোজেন বন্ধনীর ক্ষেত্রে দেখা যায় ডিএনএ অণুর প্রতিটি প্যাসে 25টি হাইড্রোজেন বন্ধনী থাকে। তাহলে ডিএনএ অণুর প্রতিটি প্যাসে কয়টা হাইড্রোজেন বন্ধনী থাকে? 25টি হাইড্রোজেন বন্ধনী থাকে। 6 কার্বনের সংযুক্তি। কার্বনের সংযুক্তি, কার্বন কিভাবে যুক্ত থাকে? পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন ক্ষারক এবং 3 ও 5 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত থাকে। এটি একটি পেন্টোজ সুগার, এটি একটি পেন্টোজ সুগার। পেন্টোজ সুগারে 1 নম্বর কার্বন, 2 3 4 5 নম্বর কার্বন। পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন ক্ষারক যুক্ত থাকে। এই যে অ্যাডেনিন যুক্ত আছে এখানে, এখানে থাইমিন যুক্ত আছে। 1 নম্বর কার্বনের সাথে সব সময় নাইট্রোজেন ক্ষারক যুক্ত থাকে। আর ফসফেট একদিকে 3 নম্বর কার্বনের সাথে এবং অপর দিকে 5 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকে। এই কারণেই বলা হয়েছে যে পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন ক্ষারক এবং পেন্টোজ সুগারের 3 ও 5 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত থাকে। 7 ব্যাস। ডিএনএ অণুর ডবল হেলিক্সের ব্যাস 20 অ্যাংস্ট্রম, তবে এই ব্যাস দৈর্ঘ্য অনুযায়ী ভিন্ন হতে পারে। এইখান থেকে এই পর্যন্ত ব্যাস 20 অ্যাংস্ট্রম, তাহলে ব্যাসার্ধ হবে 10 অ্যাংস্ট্রম। ব্যাস যদি 20 অ্যাংস্ট্রম হয় তাহলে ব্যাসার্ধ এর অর্ধেক, ব্যাসার্ধ হবে হলো 10 অ্যাংস্ট্রম। ব্যাসও মনে রাখতে হবে, ব্যাসার্ধ মনে রাখতে হবে। 8 প্যাসের দৈর্ঘ্য। ডবল হেলিক্সের প্রতি প্যাসে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। 1 জোড়া মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য 3.4 অ্যাংস্ট্রম, ফলে প্রতিটি প্যাসের দৈর্ঘ্য 10 গুণন 3.4 সমান 34 অ্যাংস্ট্রম। এই যে এইখান থেকে প্যাচটি শুরু হলো, এরপরে গিয়ে আবার এই লাইনে ফেরত আসলে এই পর্যন্ত 1 প্যাচ, এইখান থেকে শুরু এই পর্যন্ত 1 প্যাচ। এখানে যদি হিসাব করা যায় তাহলে এখানে 1 জোড়া মনোনিউক্লিওটাইড, 2 জোড়া মনোনিউক্লিওটাইড, 3 জোড়া, 4 জোড়া, এ হলো 5 জোড়া, 6 জোড়া, 7 জোড়া, 8 জোড়া, 9 জোড়া, 10 জোড়া মনোনিউক্লিওটাইড আছে। মোট হলো 10 জোড়া মনোনিউক্লিওটাইড আছে। এই 1 জোড়া বা একটি মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য হলো 3.4 অ্যাংস্ট্রম। এটুক যদি মাপা যায় 3.4, তাহলে এরকম 10টি মনোনিউক্লিওটাইড এখানে আছে। 10টিকে যদি 3.4 দিয়ে গুণ করা যায় তাহলে 34 অ্যাংস্ট্রম হয়। এই যে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন ক্ষারক এবং ফসফেট যুক্ত হয়ে এক একটা নিউক্লিওটাইড বা মনোনিউক্লিওটাইড গঠন করে। এই একটা নিউক্লিওটাইড বা মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য হলো 3.4 অ্যাংস্ট্রম। এটা ঠিক এই অণুটা বা এই অণুটা, এর দৈর্ঘ্য 3.4 অ্যাংস্ট্রম, এর দৈর্ঘ্য 3.4 অ্যাংস্ট্রম। 9 খাস। ডবল হেলিক্সের প্রতিটি ঘূর্ণয়নে 2টি খাস থাকে। একটি মুখ্য বা গভীর খাস 22 ন্যানোমিটার এবং অপরটি গৌণ বা অগভীর খাস 12 ন্যানোমিটার। এই যে এইটা হলো অগভীর খাস 12 ন্যানোমিটার, আর এইটা এই বরাবর থেকে যদি শুরু করা যায় এই পর্যন্ত গভীর খাস 22 ন্যানোমিটার। অগভীর খাসটি 12 ন্যানোমিটার, গভীর খাসটি 22 ন্যানোমিটার গভীরতা বিশিষ্ট। সঙ্গে ডিএনএ এর ভৌত গঠন শেষ হলো। ডিএনএ এর জৈবিক তাৎপর্য বা জৈবিক গুরুত্ব। 1 জৈবিক সংকেত প্রেরক হিসেবে কাজ করে। 2 ডিএনএ নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করে। 3 কোষের জন্য নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষ বা প্রোটিন তৈরি করে। এবং 4
মিউটেশনের মাধ্যমে জীবের গঠনের পরিবর্তন ঘটায়। এই জৈবিক কাজ বা জৈবিক তাৎপর্যগুলো চিত্রসহ একটু দেখে নেই। এক জৈবিক সংকেত প্রেরক হিসেবে কাজ করে। এই যে ডিএনএ জৈবিক সংকেত প্রেরক হিসেবে কাজ করছে, জৈবিক সংকেত প্রেরণ করে। দেখো চারিদিকে প্রেরণ করছে, সংকেত প্রেরণ করছে। 2, নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করে, অর্থাৎ ডিএনএ অনুরূপ নতুন ডিএনএ সৃষ্টি করতে পারে। 3, কোষের জন্য নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষ বা তৈরি করে। এই যে প্রোটিন তৈরি করছে কোষের জন্য, নির্দিষ্ট প্রোটিন তৈরি করে। 4, মিউটেশনের মাধ্যমে জীবের গঠনের পরিবর্তন ঘটায়। এই যে মিউটেশন ঘটছে, একই রকম ছিল, ধীরে ধীরে এর গঠনেরও পরিবর্তন হচ্ছে, বর্ণেরও পরিবর্তন হচ্ছে, এরই নাম হলো মিউটেশন বা পরিবর্তন। এই যে পরিবর্তন ঘটছে, এটাই হলো মিউটেশন। এমনি ভাবে জীব জগতে প্রতিটি জীবের মধ্যেই ডিএনএ মিউটেশনের মাধ্যমে গঠনগত পরিবর্তন ঘটায়। তাই যুগ যুগ ধরে জীবের গঠনের পরিবর্তন ঘটে আসছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।